গত পর্বে আপনারা দেখেছিলেন যে প্রধানের মেয়ে কমলেশ্বরীকে সবাই কমলা বলে ডাকত। তার বিয়ে খুবই ধনী পরিবারে ঠিক হয় কুলদীপ নামের ছেলের সঙ্গে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, কিন্তু হঠাৎ একের পর এক অশুভ হতে শুরু করে। শ্বশুরবাড়ি থেকে পাঠানো কমলার লাল চুড়ি কখনো কালো রঙের হয়ে যায়, আবার কখনো হলুদ লাগানোর পরে তার সারা শরীর লাল হয়ে যায়। এইভাবে ঘটা ছোট ছোট ঘটনাগুলো হঠাৎ একদিন বড় আকার নেয়, যাতে কমলার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে হইচই পড়ে যায়। এই সব ঝামেলার মধ্যেই কমলার বিয়ে হয়ে যায়, আর সে কুলদীপের বাড়িতে পৌঁছে যায়। এরপর দেখুন, কমলার বৌভাতের অনুষ্ঠানে পুরো বাড়িটা ভালো করে সাজানো হয়। কমলা আর কুলদীপের ঘরটাকে দেখে মনে হচ্ছিল যেন সেটা ফুলের বাগান। ওই ঘরটার মধ্যে দারুণ সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছিল। দূর থেকে আনা সাদা আর লাল ফুল দিয়ে ঘরটাকে দারুণ করে সাজানো হয়েছিল, যা অপূর্ব দেখাচ্ছিল। আর তার মধ্যে কমলাকে যেন আরও সুন্দরী লাগছিল। সবকিছু একদম স্বাভাবিকই ছিল, যেমন বাড়িতে নতুন বউ আসার পরে হয়। বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছিল। কমলা আর কুলদীপ তাদের নতুন জীবন শুরু করে দেয়। এইভাবে এক সপ্তাহ কেটে যায়। কমলার হাব ভাব ব্যবহার একদমই স্বাভাবিক ছিল। কুলদীপ আর কমলা বিয়ের আগের অশুভ ঘটনাগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। কিন্তু হঠাৎ একদিন ঘড়িতে রাত 2টো বেজেছিল। কুলদীপ জেগেই ছিল। তখন তার মনে হয় যে কমলা বিছানায় নেই। কুলদীপ কয়েক মিনিট ধরে বিছানায় শুয়ে কমলার অপেক্ষা করে, কিন্তু কমলা ফিরে আসতে দেরি করায় কুলদীপের মধ্যে দুশ্চিন্তা ক্রমশ বাড়তেই থাকে। কুলদীপ বিছানা থেকে নেমে প্রথমে বাথরুমের দরজা খুলে দেখে যে কমলা বাথরুমে নেই। কুলদীপের ভয় আরও বাড়তে শুরু করে। ভিতর থেকে ঘরের দরজাও দেওয়া ছিল। এর মানে হলো যে কমলা ঘরের ভিতর থেকে বাইরে যায়নি। কিন্তু কুলদীপ ভালো করে শুনে দেখে যে কেউ যেন গুনগুন করে গান গাইছে। কুলদীপ আস্তে আস্তে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়, আর ব্যালকনির দিকে দরজা সে ধড়াম করে খুলে দেয়। বাইরের দৃশ্য দেখে কুলদীপের কথা পুরোপুরি হারিয়ে যায়। ব্যালকনিতে কমলা একটা ভয়ঙ্কর আওয়াজ করছিল। তার লম্বা লম্বা ঘন চুল দিয়ে তার মুখটা পুরোপুরি ঢাকা ছিল। সে এক এক করে তার চুলগুলো ছিঁড়ে মেঝেতে ফেলছিল। মাথার যেখান থেকে সে চুলগুলো এক এক করে তুলে ফেলেছিল, সেই জায়গাটা আরো বড় করে দেখা যাচ্ছিল। কমলা, এসব কি করছো? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কমলা? কুলদীপ জোরে কমলাকে ডাকার পর কমলা কিছুক্ষণের জন্যে শান্ত হয়ে যায়। কিন্তু ঠিক তার পরেই কমলা নিজের মাথা ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কুলদীপ কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। সে দৌড়ে নিচে যায় আর তার মাকে ওপরে ডেকে নিয়ে আসে। হে ভগবান, এটা কি হলো? এটা কি করলো? চলো কমলা, ভেতরে চলো। শশী যখনই কমলার কাছে যায়, কমলার মাথার দিকে তাকিয়ে সে চিৎকার করে ওঠে। কমলার ক্ষত স্থান থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছিল, আর সেই জায়গাটা যেখান থেকে বিয়ের দিন চুলগুলো উঠে গিয়েছিল সেখানে পোকা হয়ে গেছে। কুলদীপ, এটা কি হলো? আমার তো মাথায় কাজ করছে না। আরে কালকে অবধিও সব ঠিক ছিল, এখন হঠাৎ এটা কি হলো? জানি না মা, যখন শুয়েছিল তখন তো একদম সুস্থ ছিল। জানি না কখন রাতে উঠে এসে এখানে বসে আর অনেকক্ষণ থেকে নিজের চুলগুলো ছিঁড়ে নিচে ফেলছে। এক কাজ করি, ওকে একজন ডাক্তারকে দেখাই। ওর মানসিক অবস্থা দেখে আমার ভালো লাগছে না। মানসিক রোগীদের মাথায় এক রাতের মধ্যে এত পোকা বাসা বাঁধে না। আমার মনে হচ্ছে অন্য কিছু হয়েছে। কমলা তার মাথা ধরে জোরে জোরে চিৎকার করছিল, যা দেখে কুলদীপ আর শশী ভয়ে কাঁপছিল। খুব ব্যথা করছে, আমাকে আমাকে বাঁচাও। ওর খুব কষ্ট হচ্ছে মা, তুমি ডাক্তারকে ডাকো না, ওর না কোনো ক্ষতি হয়ে যায়। বাবা, এত রাতে কাকে পাবো? রাতে 2টো বাজে।
এমনিও বাড়ি আসার পথে রাস্তায় জঙ্গল পড়ে, সেই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। এই সময় জঙ্গলে জঙ্গলে কোথায় ঘুরবো? আমরা কালকে ওকে নিয়ে যাই। এবার চেষ্টা করি ওকে ঘুম পাড়ানোর। কমলা উঠে অন্য কোথাও না চলে যায়, সেই জন্যে কুলদীপ তার সামনে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কমলা যেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই কমলা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। কমলাকে দেখে কুলদীপও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎই কুলদীপের চোখ খোলে। তখন সে দেখে কমলা পাখার ওপর বসে ঝুলছে। কমলা, তুমি ওখানে কি করছো? আর তুমি ওপরে উঠলে কি করে? কুলদীপের কথা শুনে কমলা কুলদীপের দিকে তাকিয়ে থাকে, আর সে ভয়ানকভাবে দেওয়াল বাইতে থাকে। নিচে নেমে সে কুলদীপের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে আর জোরে জোরে চিৎকার করে ওঠে। খাবার খাবার চাই আমার, খিদে পেয়েছে আমার। মাংস খাবো আমি, কাঁচা মাংস। কমলার কথা শুনে কুলদীপ তার মাকে আরও একবার ডাকে। হে ভগবান, এগুলো কি হচ্ছে? কুলদীপ, বাবা তুই যা, মাংস নিয়ে আয়, তাড়াতাড়ি ওর জন্য নিয়ে আয়। মায়ের কথা শুনে কুলদীপ দৌড়ে নিচে যায় আর কাজের লোকের কাছ থেকে মোটা দড়ি আর কাঁচা মাংস নিয়ে চলে আসে। এই নাও কমলা, মাংস খাও। থালায় রাখা মাংস দেখে কমলা পশুর মতো চার হাত পা দিয়ে মাংসের কাছে এগিয়ে আসে আর এক রহস্যময়ী হাসি হেসে কাঁচা মাংস খেতে শুরু করে। কমলাকে মাংস খেতে দেখে সুযোগ পেয়ে কুলদীপ দড়ি দিয়ে কমলাকে বেঁধে ফেলে। মা, তুমি ওকে বাঁধো, এ এখন সবকিছু করতে পারে। ও শুধু আমাদেরই ক্ষতি করবে তা নয়, ও নিজেরও ক্ষতি করতে পারে। মা, এ আমার কমলা নয়, ওর সঙ্গে খুব খারাপ কিছু হচ্ছে। কুলদীপ আর তার মা শশী কমলাকে দড়ি দিয়ে বেঁধে খাটের মধ্যে এনে শুইয়ে দেয়। এবার যতক্ষণ না বাড়ির শুদ্ধিকরণ হচ্ছে, ও এখানেই বাধা থাকুক, ওকে মুক্ত করার দরকার নেই। ঠিক 5টার সময় শশী তার 2 কাজের লোককে দিয়ে পুরোহিত মশাইকে ডেকে পাঠান। দেখুন পুরোহিত মশাই, আমি জানি না বাড়িতে কোন সমস্যা চলে এসছে। আমরা শুধু এইটুকু জানি যে আমরা থাকতে আমার বৌমার জীবনটা খারাপ করব না। এই বাড়ির নেগেটিভ এনার্জি দূর করার জন্য আপনি যজ্ঞ করুন। যা যা লাগবে আমরা ব্যবস্থা করব, আপনি যজ্ঞটা করুন। শশীর কথা শোনার পরে পুরোহিত মশাই নিচে এসে গৃহশান্তি যজ্ঞ শুরু করেন। পূজা শুরু হওয়ার কয়েক মিনিট পর কমলার ঘর থেকে ভয়ঙ্কর সব চিৎকার শুনতে পাওয়া যায়। সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউই কমলার ঘরের দিকে যেতে সাহস পাচ্ছিল না। মেম সাহেব, ছোট বৌমা ঠিক আছেন তো? ওনার কোনো কষ্ট হচ্ছে না তো? একবার দরজা খুলে দেখবো? না, কেউ ওপরে যাবে না, যতই চিৎকার করুক না কেন। আমাদের না বলা অবধি কেউ দরজা খুলবে না। কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই কমলার ঘর থেকে আসা চিৎকারের শব্দ থেমে যায়। ঠিক কয়েক মুহূর্ত পরে মহলের বাইরে পাহারা দেওয়া একজন লোক দৌড়ে মহলের ভিতরে এসে ঢোকে। মেম সাহেব, ওই বৌমা, কি হলো বৌমার? কিছু হয়েছে? ওই বৌমা, উনি বাইরে দেওয়াল বাইছেন, আর দেয়াল থেকে উনি আস্তে আস্তে আবার নিচে নামছেন। এসব কি বলছো তুমি? বলো তো। ওকে তো ঘরে বেঁধে রেখে এসছি, ও ওখান থেকে বেরোতে পারবে না। ওর ঘরের দরজায় আমরা নিজেরাই তালা লাগিয়ে এসছি। কাজের লোকের কথা শুনে শশী দৌড়ে ঘরের বাইরে যায় আর দেখে কমলা দেওয়াল বেয়ে আস্তে আস্তে নিচে নামছে। ওই অবস্থায় কমলাকে দেখে সবাই চিৎকার করে ওঠে। দেখো মা, আমরা যতটা ভাবছিলাম এই সমস্যা তার থেকে অনেক গুণ বড়। এইসব গৃহশান্তি পুজো করে কিছুই হবে না। হ্যাঁ, আমার মন্ত্রের শক্তিতে ও একটু বিচলিত হয়েছে বটে, তবে এতে কিন্তু আপনার বৌমা কোনোভাবেই ঠিক হবে না। আপনার হয়তো শুনতে এটা খুব খারাপ লাগবে, কিন্তু এ আপনার বৌমা কমলা নয়, কারণ কোনো মানুষের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয়। অন্য কোনো শক্তি আছে এর মধ্যে। কমলা দৌড়ে গিয়ে হলের মধ্যে পৌঁছয় আর যজ্ঞকুণ্ডকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ওর মুখ থেকে অনবরত লালা ঝরছিল, চোখ লাল হয়েছিল আর চুলগুলো একেবারে এলোমেলো হয়েছিল। ওকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল তার শেষ অংশটুকু তার হাতে ঝুলছিল আর হাত থেকে ক্রমশ রক্ত পড়ছিল। তাকে দেখে এমন ভয়ঙ্কর লাগছিল যে কেউ ভয় পেয়ে যাবে। তুই ডেকেছিলি এই পুরোহিতকে? দেখো কমলা, শান্ত হয়ে যাও, আমরা তোমার খারাপ চাই না।
আমরা তো শুধু এটা চাই তুমি আমার ছেলের বউ হয়ে এই বাড়িতে থাকো। আমাদের ঘরের লক্ষ্মী তুমি, খুশি খুশি বাড়িতে থাকবে। আমরা আর কিচ্ছু চাই না, তুমি শুধু শান্ত হয়ে যাও। চুপ কর বুড়ি, যা পুরোহিত, যা এখান থেকে। কমলার ভয়ঙ্কর স্বর শুনে পুরোহিত মশাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপরেই কমলার শরীর আস্তে আস্তে ছেড়ে দেয়। মা, এসব কি হচ্ছে? আমার তো এখন খুব ভয় করছে। যদি এরকমই চলতে থাকে, জানি না এরপরে আর কি কি দেখব। ভয় পাস না বাবা, যদি এই দুনিয়ায় শয়তান থাকে তাহলে ভগবানও আছে। আমি কালই শ্মশানের তান্ত্রিককে ডেকে আনবো, এবার সেই এই সমস্যার সমাধান করবে। শশী, তুমি কুলদীপের সঙ্গে বাড়িতেই থাকো। আমি বাবাকে সব ঘটনা বলে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। অখিলেশ যখন শ্মশান ঘাটে পৌঁছয় তখন প্রায় দুপুর 3টে। দেখে যে বাবা তার কুটিরে নেই। সে দেখে খোলা একটা জায়গাতে আগুন জ্বলছে আর বাবা তার সামনে বসে ধ্যান করছেন। এত গরমের মধ্যে যেখানে রোদে দাঁড়িয়ে থাকাই সম্ভব নয়, কিন্তু বাবা আগুনের সামনে বসে অনেকক্ষণ ধরে সাধনায় লীন হয়ে আছেন। অখিলেশ কিছুক্ষণ হাত জোড় করে সেখানেই বসে থাকে। গরমে রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকাটা অখিলেশের পক্ষে কঠিন ছিল। প্রায় আধ ঘন্টা পরে বাবা তার চোখ খোলেন। তখন দেখেন যে অখিলেশ তার সামনে হাত জোড় করে বসে রয়েছে। কি সমস্যা বাচ্চা? এত ভয়ঙ্কর গরমে আমার চোখ খোলা পর্যন্ত এখানে বসে রয়েছ? বুঝতে পারছি না বাবা, কোথা থেকে শুরু করব। আমার একটাই ছেলে, যার নাম কুলদীপ। সপ্তাহখানেক আগে গ্রামের প্রধান কমলার সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম। আমরা ধুমধাম করে ওর বিয়ে দিই, কারণ এইরকম মুহূর্ত তো আর জীবনে বারবার আসে না। কিন্তু জানি না আমাদের কি ভুল হয়েছিল। যেদিন থেকে বিয়ের নিয়ম শুরু হয়েছিল সেই দিন থেকে একের পর এক অশুভ হতে শুরু করে। প্রথমে তো মনে হয়েছিল বিয়ের পরে গৃহশান্তি যজ্ঞ করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাবা, আমাদের ধারণা ভুল ছিল। বিয়ের পরে আমার বৌমা কমলার অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। আমাদের তো মনে হচ্ছে ও আর নিজের মধ্যে নেই, কেউ যেন ওর শরীরের ওপর ভর করে আছে। অখিলেশ তার বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বাবাকে বলে। তোমার বৌমা নিশ্চয়ই কোনো প্রেতের বশে আছে, কিন্তু আমি এখন তোমায় কোনো সাহায্য করতে পারবো না। তার জন্যে আগে আমায় তোমার বাড়ি যেতে হবে। আমি এখন এক সাধনা করছি, তাই আমি 24 ঘন্টার আগে এই সাধনা থেকে এক পাও নড়তে পারবো না। হ্যাঁ, আমি এটা কথা দিচ্ছি, আমার সাধনা শেষ হওয়ার পর আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করব। এখন তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না। হ্যাঁ, কিন্তু তোমায় এটুকু সাহায্য করতেই পারি। এই নাও, এটা হলো মন্ত্রপুত জল। যে কোনো দুষ্ট আত্মা বা প্রেতের ওপরে এর এক ফোঁটা জলও যদি পড়ে তাহলে ও আর কোনো ক্ষতি করতে পারবে না। এটা তুমি নিজের কাছে রাখো। যতক্ষণ না আমি তোমার বাড়িতে গিয়ে সবকিছু ভালো মতো বুঝতে পারছি, ততদিন এই জলই তোমাদের রক্ষা করবে। যাও, কল্যাণ হোক। অখিলেশ বাবার দেওয়া জল নিয়ে বাড়ির দিকে রওনা দেয়।